স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। দেখতে পাচ্ছ, মাধ্যমিক হিস্ট্রি সাজেশন 2025 4 মার্কস কোশ্চেন্স। এই 4 মার্কস কোশ্চেনে তোমরা জানো যে 4টি উপবিভাগ থাকে, কোনো বছর আবার 2টি উপবিভাগ দেয়। যখন 2টি উপবিভাগ থাকবে তখন দেখবে যে প্রথম বিভাগে 4টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় বিভাগে 4টি প্রশ্ন থাকবে, এবং 2টি বিভাগ থেকে 2টো করে প্রশ্ন মাস্ট তোমাদের করতেই হবে, আর বাকি 2টি প্রশ্ন যে কোনো উপবিভাগ থেকে তোমরা করতে পারবে। কিন্তু ইদানিং 2023 এবং 2024 এই দুটি বছরে তোমাদের উপবিভাগ 4টি করে দিচ্ছে। 4-এর দাগের দেখবে 4.1.1, 4.1.2, 4.1.3, 4.1.4, এইভাবে 4.1.8 পর্যন্ত 8টি প্রশ্ন তোমাদের থাকবে। 4.1 এবং 2 নিয়ে একটি উপবিভাগ, 3 এবং 4 নিয়ে একটি উপবিভাগ, 5 এবং 6 নিয়ে আরেকটি উপবিভাগ অর্থাৎ 3 নম্বর উপবিভাগ, এবং 4 নম্বর উপবিভাগ হলো 7 এবং 8 নিয়ে। এই প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতেই হবে প্রত্যেকটা উপবিভাগ থেকে, এবং বাকি যে দুটি প্রশ্ন থাকবে সেই দুটি প্রশ্ন তোমরা যে কোনো উপবিভাগ থেকে নিতে পারো, যে কোনো উপবিভাগ থেকে তোমরা সেটি লিখতে পারো। মোট 4টি উপবিভাগ থেকে 4টি, আর যে কোনো দুটি, 4 2 6, মোট 6টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 6 × 4 4 6 24 নম্বরের সাজেশন আজকে তোমরা পাচ্ছ। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অর্থাৎ প্রশ্ন বলার আগে তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা লিংক শেয়ার করো, বেশি করে লিংক শেয়ার করো, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে, বন্ধু বান্ধবদের জন্য লিংক শেয়ার করো। প্রথম আমার তোমাদের মাধ্যমিকের জন্য এটি তোমাদের ছোট চ্যানেল, এবং আমার হাতে লেখা। অনেকে হয়তো অবজ্ঞা করে যে হাতে লেখা এসব সাজেশন দেবো না, এখন বড় বড় চ্যানেল তো অনেক কিছুই দিচ্ছে। বন্ধুরা, কিন্তু এই যে সাজেশন আমি তোমাদের দিচ্ছি, তোমাদের 100% সিকিউর থাকবে তোমরা, এর থেকে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। বিশেষ করে যে আমি প্রত্যেকটা উপবিভাগ দেখাবো, এই উপবিভাগের প্রথম থেকে 2-3টে করে প্রশ্ন তোমরা 100% একেবারে মুখস্থ করবে এবং না দেখে লেখা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সেখানে দেখবে 4-এর মধ্যে 4 নাম্বার পেতে সক্ষম হবে। দেখো, প্রথম দেখো উপবিভাগ 1। উপবিভাগ 1-এর দাগের হলো 19 শতকে হুতম প্যাঁচার নকশা। এই 19 শতকে হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়। দেখো, আমি এখানে কিন্তু সংক্ষেপে লিখে রেখেছি, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্নটা ধরাবার জন্য শুধু 19 শতকে হুতম প্যাঁচার নকশা থেকে তৎকালীন বাংলার সমাজ থেকে কি প্রতিফলন পাওয়া যায়, প্রশ্নটি পূর্ণাঙ্গ প্রশ্নটি হলো এটি। তারপরে দেখো 2-এর দাগের প্রশ্ন, 19 শতকে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন এবং সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। এখানে কি দেওয়া আছে? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সম্প্রকাশের গুরুত্ব, ঠিক আছে? গুরুত্ব লেখো। 3-এর দাগের প্রশ্ন হচ্ছে, 3-এর দাগের প্রশ্ন আমি রেখেছি, দেখো রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কি ছিল, বা আদর্শ ব্যাখ্যা করো, এরকম হবে। 4-এর দাগের প্রশ্ন, নারী ইতিহাস চর্চার উপর টিকা লেখো। নারী ইতিহাস চর্চার উপর টিকা লেখো। এই 4টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এছাড়া দেখো আরো কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তোমরা যারা ভালো স্টুডেন্ট এবং একেবারে রিস্ক নিতে চাও না, তোমরা আরো 3-4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তোমরা সেগুলো পড়বে। যেমন ধরো, তোমাদের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল। চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক থেকে বাংলা সমাজের কি প্রতিফলন পাওয়া যায়। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা তৎকালীন সমাজের কেমন চিত্র তুলে ধরেছিল। আর উডের নির্দেশনামা শিক্ষা বিস্তারের মহা সনদ বলার কারণ কি। উডের নির্দেশনামা শিক্ষা বিস্তারের মহা সনদ বলার কারণ কি। এই ছিল তোমাদের উপবিভাগ 1। এবার চলো আমরা চলে যাই উপবিভাগ 2-এ। ব্যাস। দেখতে পাচ্ছ, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, এর কারণ ফলাফল এগুলো সব বলতে হবে। 2-এর দাগে দেখতে পাচ্ছ মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি কি। মুন্ডা বিদ্রোহের কারণগুলি কি কি। 3-এর দাগের প্রশ্ন হলো নীল বিদ্রোহ কালে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা লেখো বা উল্লেখ করো। নীল বিদ্রোহ কালে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর
ভূমিকা উল্লেখ করো। আর 4 দাগের প্রশ্ন দেখো, জাতীয়তাবাদ প্রসারে আনন্দ মঠের ভূমিকা লেখো। জাতীয়তাবাদ প্রসারে আনন্দ মঠের ভূমিকা লেখো। এই 4টি প্রশ্ন আমি হাইলাইট করেছি তোমাদের উপবিভাগ 2 থেকে। এছাড়াও আরও 2টি প্রশ্ন তোমাদেরকে 2-3টি প্রশ্ন তোমাদেরকে রেখেছি, সেই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যাবে। মহাবিদ্রোহকালে শিক্ষিত বাঙালির মনোভাব কেমন ছিল? আর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। আর মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন, তার মধ্যে 4টি প্রশ্ন আমি তোমাদের কাছে হাইলাইট করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে করবে। এবার চলো আমরা চলে যাব উপবিভাগ 3-এ। বন্ধুরা এবার দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে উপবিভাগ 3। উপবিভাগ 3 থেকে আমি কয়েকটি প্রশ্ন রেখেছি, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমি বোর্ডে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একেবারে 100% তৈরি করবে। তারপরে দেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য লেখো, এটাও ভালো প্রশ্ন। এবং বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের অবদান বা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। 4 দাগের প্রশ্ন, মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান উল্লেখ করো বা অবদান লেখো। এবং 5-এ যেটা রাখা হয়েছে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক উল্লেখ করো। এই 5টি প্রশ্ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট থাকছে তোমাদের উপবিভাগ 3 থেকে। এছাড়া আরও 2-3টে প্রশ্ন তোমাদেরকে আমি রেখেছি, তোমরা একটু পড়ে যাবে, একটু চোখ বুলিয়ে রেখে দেবে। যেমন দেখো, স্বদেশী আন্দোলনের কালে বাংলায় শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো এবং বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর অবদান লেখো। IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স, মহেন্দ্রলাল সরকার। এটি খুব একটা যদিও গুরুত্বপূর্ণ নয়, তবুও একটু করে রাখবে, কারণ 2 নম্বরের মানের প্রশ্ন 2023 সালে এসেছিল। না আসার সম্ভাবনা বেশি মনে হয়, আবার মনে হয় না, তাই তোমরা একটু দেখে যাবে। 6 পর্যন্ত তোমরা ভালো করে তৈরি করবে, 5 পর্যন্ত তো একেবারে ভালো করে তৈরি করবে, আর 6টা দেখে যাবে। এই ছিল তোমাদের উপবিভাগ। তাহলে উপবিভাগ 3 হয়ে গেল। এবার আমি তোমাদের সামনে নিয়ে আসবো উপবিভাগ 4। বন্ধুরা এবার দেখতে পাচ্ছ উপবিভাগ 4, এবং এটি তোমাদের শেষ পর্ব উপবিভাগ 4, যেখানে তোমাদের কোশ্চেনে লেখা থাকে, এটা বলা হয়নি, আমি ভুলে গেছিলাম। তোমাদের এই যে 4 নম্বর মানের প্রশ্ন 4.1 থেকে শুরু হয়, 4.1.1, 4.1.2, 4.1.3, 4.1.4, তারপরে 4.1.5, 6, 7, 8, 8 পর্যন্ত থাকে। 8টি প্রশ্ন থাকে, 6টি প্রশ্নের উত্তর করতে হয়। একের দাগে দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 2 নম্বর দাগের প্রশ্নটা দেখো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল। 3 দাগের প্রশ্ন, দেশ ভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য লেখো। 4 দাগের প্রশ্ন ছিল, দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তিতে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল। এই 4টি প্রশ্ন আমি তোমাদের ইম্পর্টেন্ট হিসেবে প্রথম সারিতে রেখেছি। এছাড়াও তোমাদের আরও 2টি প্রশ্ন আছে, সেই 2টি প্রশ্ন একটু দেখে যাবে। যেমন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিলেন।
আর একটা হলো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতের পদক্ষেপ কি ছিল? উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতের পদক্ষেপ কি ছিল? যাই হোক, আমি এই কয়েকটি প্রশ্ন তোমাদেরকে রাখলাম। 4 নম্বর মানের প্রশ্নগুলি তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে, যেগুলো আমি বোর্ডে লিখলাম। এছাড়া তোমরা সমগ্র সাজেশনটা 4 নম্বরের সমস্ত যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা সব প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিও। বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও। লাইক এবং কমেন্ট করলে ভিডিও করার প্রবণতা বাড়ে, ইচ্ছা জাগে। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লিঙ্ক শেয়ার করো এবং একটা লাইক এবং কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা রাখি তোমাদের সবার পরীক্ষা, ইতিহাস পরীক্ষা খুব ভালো হবে। আর একটা কথা বলি, 2 নম্বর মানের প্রশ্ন আমি হয়তো কালকে দিতে পারবো না, পরশুদিনকে আমি তোমাদের 2 নম্বর মানের প্রশ্নগুলো আমি তোমাদের আরো একবার নজরে নিয়ে আসবো। আশা করি পূর্বে আগে যে 2 নম্বর মানের প্রশ্নগুলি দিয়েছিলাম তার 90 থেকে 95% থেকে যাবে, হয়তো 2-1টি প্রশ্ন এদিক ওদিক তোমাদের হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।